নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সেই কবে সমর সেন ফুট কেটেছিলেন, কলোনির দুর্বিপাকে ক্লিবের বিলাপ, ইতিহাস ক্ষমাহীন ক্রন্দনে কি লাভ। ইতিহাস ক্ষমাহীন তো বটেই, কিন্তু ইতিহাস মাঝে মাঝে থমকে দাঁড়ায়। আর কলোনির হ্যাংওভার এখনো আমরা কাটিয়ে উঠতে পারিনি, সেটা উত্তরাধুনিকতার ভূত হয়ে আমাদের পাশে ঘুরে বেড়াচ্ছে। ইতিহাস ক্ষমাহীন ক্রন্দনে কি লাভ। ইতিহাস সবার প্রতি ক্ষমাহীন। সময়ের পলি পড়ে 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 ইতিহাসের বিচার হয়। সেই ইতিহাস, সেই বিচার কিন্তু খুব নির্মহ। ইতিহাস ক্ষমাহীন ক্রন্দনে কি লাভ, এই বাক্যবন্ধটা বললাম ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের উদ্দেশ্যে এবং তাদের নেতৃবর্গের উদ্দেশ্যে। কারণ বিগত ৮-৯ বছর ধরে ভারতবর্ষের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস কার্যত নানাবিধ দুবিধায় ভুগছে। ইন্টারনাল কন্ট্রাডিকশন তারা এখনো কাটিয়ে উঠতে পারেনি। সেগুলো আমি এক এক করে বলি আপনাদের। দেখুন, সুপ্রিম কোর্ট যখন অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দিল, তখন কংগ্রেস তাকে স্বাগত জানালো। আবার সেই কংগ্রেসই কনসিক্রেশনে উপস্থিত থাকছে না, রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকছে না। সেটাকে তারা পলিটিক্যাল ইভেন্ট বলছে, বিজেপি আরএসএস। তাহলে কি হলো? কংগ্রেস সবারই আস্থা নষ্ট করলো। তুমি সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালে, রাম মন্দিরের উদ্বোধনে থাকলে না। কোটি কোটি মানুষের কাছে আশ্বাস, আস্থা, বিশ্বাসের প্রতীক মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। তাহলে তুমি স্বাগত জানিয়ে গেলে না কেন? রাজনৈতিক ইভেন্ট, এই যুক্তিটা একটু ছেদ হয়ে যাচ্ছে না? আবার উত্তরপ্রদেশের কংগ্রেসের সভাপতি অজয় রায়, হরিয়ানার কংগ্রেস সাংসদ ভূপেন্দ্র হুদা, তারা সরজুর জলে স্নান করে রামলালার মূর্তি দর্শন করে এলেন। যে কংগ্রেস কয়েকদিন আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে রাম মন্দিরের উদ্বোধনে যাবে, সেই কংগ্রেসই পরে সেটাকে পলিটিক্যাল ইভেন্ট বলে দেখে দিল। যখন রাম মন্দির, যখন বাবরি মসজিদ ধ্বংস হয়, তখন মুসলিমরা কংগ্রেসের দিক থেকে মুখ ফুরিয়ে নেয়। নরসিমা রাও বলেছিলেন আবার মসজিদ করে দেবেন, কিন্তু করেননি। রাম মন্দিরের নির্মাণের পক্ষে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালে, মসজিদ ভাঙার জন্য মুসলমানরা কংগ্রেসের উপর রুষ্ট হলো। আবার সেই মুসলিম সমর্থনকে ফিরে পাওয়ার জন্য তুমি রাম মন্দিরের উদ্বোধন বয়কট করলে। আমও গেল, ছালাও গেল। আর যারা বিশুদ্ধ সেকুলারিস্ট, তাদের কাছে কংগ্রেসের হিপোক্রিট অ্যাটিটিউড দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে, পুরোটাই হিপোক্রেসি। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানানোর মধ্যে দিয়েই এই কট্টর সেকুলারিস্টরা কিন্তু ক্ষুব্ধ হয়েছিলেন। তাই উদ্বোধনী অনুষ্ঠানে গেলাম কি না গেলাম তাতে কিছু তাদের কাছে এসে যায় না। কংগ্রেসের হিপোক্রেসি হ্যাজ বিন এক্সপোজড। এবার আসুন, রাহুল গান্ধী ন্যায়যাত্রায় কি বলছেন? রুটি কাপড়া মাকান। সদ্য সমাপ্ত 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে তিনি অনেক কথা বলেছিলেন, যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা, মহিলাদের ফ্রি বাস রাইড, সবার জন্য, যুবকদের জন্য টাকা, ইত্যাদি ইত্যাদি। লাভ হয়নি তো এই ন্যারেটিভ। বিজেপি কি ন্যারেটিভ করছে? এক,
রিলিজিয়ান, অবশ্যই ধর্ম, 2 ন্যাশনালিজম বা ন্যাশনাল প্রাইড, 3 হচ্ছে সিকিউরিটি। আমি আজকে 6,000 টাকা দিলাম, পরে বললাম 10,000 টাকা দেব, লোকে বলবে আমার ধর্মের মূল্য 6,000 আর 10,000 টাকা, আমার ধর্মকে আমি কম্প্রোমাইজ করব মহিলাদের ফ্রি বাস রাইডের জন্য? বিজেপির ধর্মের ন্যারেটিভের কাউন্টার কংগ্রেস করতে পারেনি। ন্যাশনালিজমের ক্ষেত্রেও বিষয়টা তাই। আর সিকিউরিটি, দেখুন সবাই চায় পরিবারের যারা বাইরে বেরোয় তারা ঠিক সময় যাতে ঘরে ফিরে আসে, বাবা মারা চান ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করলে তারাও যেন নির্ধারিত সময় চলে আসে, যারা চাকরি বাকরি করছে তারাও যেন চলে আসে। এই ইন্টারনাল সিকিউরিটি বা ফ্যামিলি সিকিউরিটি ম্যাটার করে। মোদি ডিসপেন্সেশনে বিগত 10 বছরে জম্মু কাশ্মীর অশান্ত হয়ে আছে, আর পাঠানকোটের হামলা, তাছাড়া সমগ্র ভারতবর্ষে সেই অর্থে কোনো নাশকতার ঘটনা ঘটেনি। এবং নরেন্দ্র মোদী ভারতের ইমেজ বিশ্বের মানচিত্রে উঁচুতে তুলেছেন, এটা ভারতবাসীর একটা বড় অংশ বিশ্বাস করে। তারা তো বলতেই পারে, ওই যে উইলিয়াম কনকর্ডের একটা লাইন ছিল তার বিখ্যাত নাটক মর্নিং ব্রাইট, ইভেন হেল হ্যাথ নো ফিউরি লাইক এ উইমেন্স স্কর্ন। আমার রাহুল গান্ধীকে দেখে মাঝে মধ্যে এই কথাটা মনে পড়ে যায়, ইভেন হেল হ্যাজ নো ফিউরি লাইক এ উইমেন্স স্কর্ন। তুমি অল্টারনেট মডেল বলছো না কেন? যে মডেল ভারতবর্ষের সম্মানকে বিশ্বের মানচিত্রে আরো আরো উজ্জ্বল করে তুলবে। 370-35 বিলোপের বিরুদ্ধে কংগ্রেস সরব, কিন্তু কংগ্রেস কি বলতে পারবে যে তারা 2024-এ ক্ষমতায় আসলে বা ইন্ডি জোট ক্ষমতায় আসলে তারা আবার কাশ্মীরকে তাদের আগের অবস্থায় ফিরিয়ে দেবে? কংগ্রেস কি অস্বীকার করতে পারবে যে 2013-14 ভারতবর্ষের 18 লক্ষ কোটি টাকার পরিকাঠামো প্রজেক্ট বিভিন্ন বটলনেকে আটকে ছিল? এই 10 বছরে পরিকাঠামোয় বিপুল বিনিয়োগ হয়েছে, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে। তার সর্বশেষ নিদর্শন হচ্ছে অটল সেতু। 63 সালে যেটা কনসিভ করা হয়, বিভিন্ন টাল বাহানায় সে কাজ হয়নি। 2016 সালে উদ্বোধন, 18-এ কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড, তারপর আবার কোভিড চলে আসে। 2024-এ বিবেকানন্দর পূর্ণ জন্মতিথিতে 21 কিলোমিটার দীর্ঘ অটল সেতু উদ্বোধন হলো। মেনল্যান্ড মহারাষ্ট্রের সঙ্গে আইল্যান্ড মুম্বাইয়ের সংযোগ হলো, নাভি মুম্বাইয়ের নতুন এয়ারপোর্ট হচ্ছে, অর্থাৎ ওখানেও ডেভেলপমেন্ট ছড়িয়ে দাও। কংগ্রেসের কোনো পাল্টা ন্যারেটিভ তৈরি করতে পারেনি। এই যে ন্যাশনালিজমের কথা বিজেপি বলছে, সফল হচ্ছে, মানুষ গ্রহণ করছে অনেকে। কংগ্রেসের ভাঁড়ারে কি কোনো অস্ত্র মজুদ নেই যে ন্যাশনালিজমকে, এই প্রচারকে তারা একটু হলেও ভোঁতা করতে পারে? ইন্দিরা গান্ধী পাকিস্তানকে দ্বিখণ্ডিত করেছিলেন। নিক্সন কিসিঙ্গারের হুমকিতে মাথা নত না করে সোভিয়েতের সাহায্যে 7 ফ্লিট পাঠানোর হুমকিকে উপেক্ষা করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠায় ইন্দিরা গান্ধীর ভূমিকাকে কেউ অস্বীকার করতে পারে না। সেই প্রচার কংগ্রেস কোথায় করেছে? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ইন্দিরা গান্ধী কখনো এখনকার বিজেপি তার পূর্বসূরি জনসংঘকে হিন্দুদের রক্ষাকর্তা বা হিন্দুদের পার্টি বলে মনে করতেন না। তিনি জনসংঘকে বানিয়া পার্টি বলতেন। নেহেরু অ্যাগনস্টিক ছিলেন, অ্যাথিস্ট ছিলেন, কিন্তু ইন্দিরাজি তার
হিন্দু ধর্মের প্রতি তার আস্থা বিশ্বাস লুকোনোর জন্য কোনো উদ্যোগ কখনো নেননি। তিনি গলায় রুদ্রাক্ষ পরতেন, মাথায় তিলক দিতেন, ঘুমটা টানতেন, হাতেও নানা রকম অলংকার পরতেন, যেটা হিন্দু ধর্মের প্রতি বিশ্বাসের প্রতিফলন। কিন্তু বিজেপিকে তিনি হিন্দুদের বা জনসংঘকে হিন্দুদের ঠিকাদার বলে কোনোদিনই মানেননি। তিনি বানিয়া পার্টি বলতেন। তিনি আনন্দময়ী মায়ের কাছে যেতেন, ধীরেন্দ্র ব্রহ্মচারীর কাছে যেতেন। আজকে রাহুল গান্ধী সাভারকার 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 বলে চিৎকার করছেন, উনি জানেন না ওনার ঠাকুমা বীর সাভারকার সম্বোধন করে সাভারকারের পরিবারকে চিঠি লিখেছিলেন এবং সাভারকারের একটা লাইব্রেরিতে নিজে পার্সোনালি কন্ট্রিবিউট করেছিলেন এবং কংগ্রেস সরকার বীর সাভারকারের নামে কমেমোরেটিভ ডাক টিকিট প্রকাশ করেছিল। এখন কংগ্রেসের এবং তার কিছু লোকজন আশেপাশে গুড়গুড় গুড়গুড় করে। জয়রাম রমেশ বিদগ্ধ পণ্ডিত লোক। আমি কৃষ্ণ মেননের উপর তার লেখা একটি বই পড়েছি, পুরোটা হয়নি, খুব মোটা বই, চেকার প্যালেন্স। পড়াশোনা করা মানুষ, কিন্তু ওই 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 ইকোসিস্টেমের। কানাইয়া কুমার বামপন্থী লোক, বেগুসরাইয়ে বাজেভাবে হারলো গিরিরাজ সিং এর সাথে, রাহুলের কোটেরির মধ্যে সে চলে এলো। যারা নিজেদের হিন্দু পরিচয় দিতে দ্বিধা করে তাদের কাছে আপনি কি এক্সপেক্ট করেন? এটাই হচ্ছে সমস্যা। কোনো কাউন্টার ন্যারেটিভ নেই, কাউন্টার প্রচার নেই কংগ্রেসের। শুধু সমালোচনা করলে দেশের মানুষ এই সরকারকে ক্ষমতা থেকে হটাবে না, অল্টারনেট মডেল দিতে হবে। জাতীয়তাবাদের প্রশ্নে আমাদেরকে ভূমিকা, রাম মন্দিরের বিষয়ে আমাদের অবস্থান এবং সিকিউরিটি সহ ন্যাশনাল প্রাইড মানচিত্রে, বিশ্বের মানচিত্রে ভারতের অবস্থানকে কি করে আরো এনহ্যান্স করা যায় সে সম্পর্কে কন্ট্রোলসটা জানাতে হবে দেশের মানুষকে। Congress has failed miserably in this regard. There is no denying the fact. আচ্ছা, কংগ্রেসের কি কম কৃতিত্ব আছে? সেই প্রথম পরমাণু বিস্ফোরণ ইন্দিরাজির সময়, তারপরে ভিক্টর হুগোকে কোট করে মনমোহন সিং যখন বললেন 1991 এর জুলাই মাসের এক শ্রাবণ সন্ধ্যায়, there is no force in the world which can stop an idea whose time has come. নরসিমহা রাও প্রধানমন্ত্রী, ইকোনমিক রিফর্মস ভারতবর্ষের সূচনা করলেন তিনি। 33 বছর হয়ে গেল যে ভারতবর্ষে আমরা আছি, সেই ভারতবর্ষের রূপকার যদি কেউ হয় সেটা মনমোহন সিং, নরসিমহা রাও। বলে কংগ্রেস কখনো? বলে না। সে কি? ইন্টারনাল সিকিউরিটি মোদী সরকার বলছে আমরা দেশের মানুষ, দেশের পরিবারকে সুরক্ষিত রেখেছি। কংগ্রেসও বিশেষ করে ভিন্দ্রানওয়ালের পতন, স্বর্ণ মন্দিরে সেনাবাহিনীর হামলা, ইন্দিরা গান্ধী নিহত হওয়া, রাজীব লঙ্গোয়াল চুক্তি, রাজীবের সঙ্গে লালডাঙ্গা মিজোরামে চুক্তি, আসামে চুক্তি, এগুলো তো ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে একটা বড় বিষয়। আকাল তাখ্ত, ওই আকাল তাখ্ত থেকে বেরিয়ে এসে যে চুক্তিটা হলো লাঙ্গওয়ালের সঙ্গে, যে লাঙ্গওয়াল পরবর্তীকালে অ্যাসাসিনেট হন, কংগ্রেসের নেতারা এসব বলেন না। তারপরে যে ইন্টারনাল প্রবলেম হয়েছিল, নরসিমহা রাও অত্যন্ত সফলভাবে সেটাকে দমন করেছিলেন। কাশ্মীরে করেছিলেন, পাঞ্জাবে করেছিলেন। ইতিহাসের উপেক্ষিত নায়ক পিভি, তিনি যখন মারা গেলেন তার মরদেহ পর্যন্ত আকবর রোডে ঢুকতে পারেনি, সোনিয়া গান্ধী চাননি বলে। তাহলে কংগ্রেস তার অতীত গৌরবের কথাগুলো বলতে দ্বিধা করে। নরসিমহা রাওকে চাঁদসাগরের মনসা পুজো করার মতো স্মরণ করে। আমি তেলেঙ্গানায় গিয়ে দেখে এসেছি পিভি নরসিমহা রাও মার্ক, তার স্ট্যাচু হুসেন সাগরের কাছে, কিন্তু দিল্লিতে নরসিমহা রাওয়ের কোনো স্ট্যাচু নেই। ভারতবর্ষে কত সরকারি প্রকল্পের নাম নেহেরু, ইন্দিরা, রাহুল, রাজীবের নামে আছে, পিভির নামে কটা আছে?
এমনকি জয় জওয়ান জয় কিষাণ স্লোগান দেওয়া লাল বাহাদুর শাস্ত্রী, তার নামে কটা প্রকল্প আছে? নেই। এগুলো কংগ্রেসের ড্রব্যাকস। কিন্তু কংগ্রেসও বিজেপির ন্যাশনালিজমকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের স্বাধীন হওয়ার পিছনে ইন্দিরাজির ভূমিকা, পোখরানে প্রথম পরমাণু বিস্ফোরণের কথা, ইন্টারনাল সিকিউরিটির প্রশ্নে কাশ্মীর সমস্যা, পাঞ্জাব সমস্যাকে নরসিংহ রাও যেভাবে ব্রুটালি হলেও দমন করেছিলেন তার উল্লেখ করা, অর্থনৈতিক রিফর্মসের ভগীরথ হিসাবে নরসিংহ রাওকে প্রাপ্য মর্যাদা দিয়ে সেটা দেশের মানুষের কাছে নতুন করে তুলে আনা, এগুলো করেনি। বীর সাভারকার সম্পর্কে রাহুল গান্ধীর মূল্যায়ন ভুল। তার ঠাকুমা ইন্দিরা গান্ধী বীর সাভারকারকে বীর সাভারকার বলে তার পরিবারের সদস্যদের চিঠি লিখেছেন, কমেমোরেটিভ ডাক টিকিট প্রকাশ হয়েছিল, এবং একই সঙ্গে পার্সোনাল মিউজিয়াম যেটা করা হয়েছিল সেখানে ইন্দিরা গান্ধী নিজে কন্ট্রিবিউট করেছিলেন। তিনি মনে করতেন যে হিন্দুদের ঠেকা জনসংঘ বিজেপি নেয়নি। রাহুল গান্ধীকে আমি পিটার প্যান সাধে বলি যে তিনি তার ভারত জোড়ো যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রা কোনো কিছুর মধ্যেই এই বিষয়গুলোকে আনেননি। ৬,০০০ টাকা ১২,০০০ টাকার বিনিময়ে আমি ধর্মকে বন্ধক দেব না, আমি আমার ন্যাশনাল প্রাইডকে নিয়ে কম্প্রোমাইজ করব না, আমি আমার ইন্টারনাল সিকিউরিটি, আমার ফ্যামিলি সিকিউরিটিকে জিওপার্ডাইজ করব না। কংগ্রেস যদি ভাবে এই ফ্রিবিজ মানে এইসব প্রতিশ্রুতি দিলেই দেশের মানুষ মোদিজির বিরুদ্ধে ভোট দেবে, ভুল ভাবছে। কংগ্রেসকে পাল্টা ন্যারেটিভ তৈরি করতে হবে। রাহুল গান্ধীর নরেন্দ্র মোদীর উপর রাগ থাকতে পারে, তাদের দেশের মানুষের কি? ওই বললাম ইভেন হেল হ্যাজ নো ফিউরি লাইক এ উইমেন্স কর্ন। দেশের মানুষের কি? দেশের মানুষের কিছু যায় আসে না। কংগ্রেস 2019-এ 20% দেশবাসীর সমর্থন পেয়েছিল, সেটা কোর, সেটা বেস, এর থেকে কংগ্রেস নামবে না। সেটাকে 30%-এর কাছাকাছি নিয়ে যাওয়াই চ্যালেঞ্জ। তার জন্য অন্য ন্যারেটিভ, অন্য বিচারধারাকে দেশের মানুষের সামনে আনতে হবে, না হলে শখাত শরীরে ডোবা সময়ের অপেক্ষা মাত্র।